স্বামীর কলার ধরে বলে উঠলাম, আমার এখনই ডিভোর্স লাগবে, তুমি আমাকে এখনই ডিভোর্স দিবে। এই কথাটা বলার পর আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। দেখলাম ফেল করে কান্না করতেছে, তাতে আমার কি, আমি আমার স্বামীর সংসার করতে চাই না। এই ভেবে আমি চেঁচামেচি শুরু করলাম। তখন আমার স্বামী অনেকক্ষণ ভেবে চিন্তে বলল, ঠিক আছে, আমি কাগজপত্র রেডি করেই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। অল্প সময়ের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স পেপার হাতে দিয়ে আমার স্বামী আমাকে বলল, এই যে নাও তোমার ডিভোর্স পেপার, এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও, আর কখনো আসবে না। আমিও মনে মনে অনেক খুশি, থাকবো না তোমার ঘরে, খাবো না তোমার ভাত, আজকে থেকে আমি স্বাধীন মতো চলাফেরা করতে পারবো। আজকে ডিভোর্সে 3 দিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি। এই 3 দিনেই তারা আমার অবস্থানটা ঠিক ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। বারবার মনে হচ্ছে এই পরিবারে না আসে যদি আমি মরে যেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। ডিভোর্সের দিন যখন প্রথম আমার বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে অনেক বড় একটা ব্যাগ দেখে আমার ভাই বলে উঠলো, কি রে এত বড় ব্যাগ নিয়ে আসলি যে, কি অনেকদিন থাকবি নাকি? এই কথা বলে সে চলে গেল। আমিও কোনো কথা না বলে রুমে চলে গেলাম। প্রথম দিন আম্মুর সঙ্গে যখন টেবিলে নাস্তা করতে বসলাম তখন আম্মু খুব ভালোভাবেই বুঝিয়ে বলল যে এই বয়সে ছেলেরা একটু একটু এরকম করে, একটু গায়ে হাত তুলবে, এটাই স্বাভাবিক, তোমার আরো অনেক মানিয়ে নেওয়া উচিত ছিল। এই কথা শুনে আমি আমার মাকে যে কি বলবো সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম। রাতের বেলা যখন খাবার টেবিলে এসে বসলাম তখন আমার বাবা বাসায় ফিরে এসে বলল, তোমার আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল, এই বয়সে ছেলেরা একটু একটু এরকম করে। বাবা বলল, বিয়ে দিয়েছে অনেক বছর হলো, এখনো বুঝতে শেখনি, তোমার তো বোঝা উচিত ছিল। এরকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে। বাবার মুখ থেকে এই কথাটা শোনার পর রাতের খাবার আমার গলা দিয়ে নামতেছিল না। আমি জানতাম প্রতিটা বাবাই মেয়েকে আগলে রাখে, কিন্তু যখন রাতে বাবা মায়ের কাছ থেকে শুনলো আমি ডিভোর্স দিয়ে বড় একটা ব্যাগ নিয়ে চলে এসেছি তখন আমার বাবার চেহারাটাই পাল্টে গেল। সে একদম পরই হয়ে গেল। তাদের সবার চোখে মুখে একটাই কথা, এর জন্য একটা উটকো ঝামেলা তাদের ঘাড়ে এসে পড়েছে। বাইরে ঝামেলা তারা নিতে পারবে না, বসে বসে খাওয়াতে পারবে। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন যে আমার সাথে কি পরিমাণ অত্যাচার করেছে, আমার স্বামী কতবার যে আমাকে খাওয়া নিয়ে খোটা দিয়েছে, গায়ে হাত তুলেছে, এগুলো তাদের চোখে পড়লো না, আমার আঘাতগুলো দেখতে পেলো না। মাঝে মাঝে আমার ভাই এসে বলে, কিরে আপু তুই কতদিন থাকবি, তুই যাবি না? অন্যের ঘাড়ে বসে খাওয়াটা এটা ভালো দেখায় না, কিন্তু এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছি। নিজে না খেয়ে টাকা জমিয়ে আমিও দুলাভাইয়ের কাছ থেকে টাকা সরিয়ে ওকে হাত খরচে টাকা দিতাম। এমনকি ও চাকরিটা যখন আটকে গিয়েছিল আমি আমার স্বর্ণের চেনটা বিক্রি করে ওকে টাকা দিয়েছিলাম, যাতে করে ও চাকরিটা হয়। এই ভাইয়ের মুখে আজকে এমন কথা শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছাটাই থাকলো না। স্বামীকে ডিভোর্স দিয়েছি 1 সপ্তাহর বেশি হতে যাচ্ছে, এর মাঝে 2-1 স্বামীকে নিজের ফোন থেকে কলও দিয়েছি। ভেবেছিলাম সে আমার কল দেখে হয়তোবা কল ব্যাক করবে, কিন্তু না, সে কোনো রকম কল ব্যাক করেনি। মাঝে মাঝে টেক্সট দিতাম, সেটাও ইগনোর করতো। এরপর শুরু হলো আমার একটার পর একটা নাম্বার থেকে কল দেওয়া। দিনে যে কতবার কল দিতাম কিন্তু সে কখনোই আমার কল রিসিভ করে। জানেন আপু, এখন আমার অনেক আফসোস হয়, আমি যদি আমার স্বামীর ঘরে আর একবার যেতে পারতাম, তার ঘরে যদি গিয়ে একটু শান্তি মতো খেতে পারতাম, আমি দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়ে যেতাম। আমি যখন বিকালে বাহিরে বের হই আশেপাশে মানুষ আমাকে নিয়ে কটু কথা বলে। ডিভোর্স দেয়া যে কত বড় পাপ এটা যদি আমি আগে জানতাম আমি কখনোই আমার স্বামীর ঘর ছাড়তাম না। আর এই স্টোরিটা একটা আপু